ভারতের নীতিগত বা এটা কূটনৈতিক সিদ্ধান্ত। কারণ একটি দেশের জন্ম ইতিহাসের সঙ্গে ভারত সম্পৃক্ত, এবং ভারত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা সহযোগিতাই শুধু করেনি, মুক্তিযুদ্ধও তারা করেছে বাংলাদেশের জন্য, এবং যে কারণেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি তৈরি হয়েছে। এবং ভারত কেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য করেছে? দুটি কারণে। একটি হচ্ছে নিরপরাধ বাঙালির উপরে পশ্চিম পাকিস্তানের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদ ছিল ভারতের মানুষের কাছে, ভারতের সরকারের কাছে। আর দ্বিতীয়টি ছিল ভারতের পাশে গা লাগায় আরেকটা যেন জঙ্গি রাষ্ট্র তৈরি না হয়, হুমকির রাষ্ট্র তৈরি না হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ভারত বিভিন্ন সময় যে জঙ্গি তৎপরতা বাংলাদেশের মাটিতে হয়েছে এবং ভারত বিরোধী যে কি বলে ষড়যন্ত্র হয়েছে, তা কিন্তু তারা কূটনৈতিক কায়দায় সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে যে পরিস্থিতি এই ডক্টর ইউনূসের সরকারের আমলে হয়েছে, সেটি আসলে কূটনৈতিক বিষয় আর নেই। কারণ তারা একরকম, দেখো, এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে তারা মৌখিক যুদ্ধ পর্যন্ত করে ফেলেছে। ঢাকা থেকে ভারতের অভিমুখে লং মার্চ হয়েছে, এই নর্থ ইস্ট দখলের ঘোষণা দেওয়া হয়েছে, সে বিভিন্ন সীমান্তে তারা এসেছে মিছিল করতে করতে, তারা উস্কানি দিয়েছে, বিএসএফ এর উপর হামলা হয়েছে। তারপরেও ভারত কিন্তু খুব ঠান্ডা মাথায় ব্যাপারগুলোকে দেখেছে যে ভারতের পাশে আরেকটি শত্রু রাষ্ট্র তৈরি না হয়। কিন্তু আমরা যখন আমাদের সরকার বন্ধুত্বের হাত কিন্তু বাংলাদেশের থেকে গুটিয়ে নেয়নি। দেখো, আমরা যখন শত্রু রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রস্তুত করছি, তখন তো ভারতের হাত গুটিয়ে থাকার আর কোনো সুযোগ থাকবে না। মানে এরপরে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, সেরকম যদি বাংলাদেশের বিরুদ্ধে নেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? সেটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যের হবে। কারণ বাংলাদেশের মানুষের জন্য বেঁচে থাকার জন্য, এটা মানে আমাকে হয়তো বলা হতে পারে যে তুমি ভারতের দালালি করছো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাস্তবতাটা বলতে হবে। বাংলাদেশের মানুষের ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া বেঁচে থাকাটা অনেকটা, মানে খেয়ে পড়ে বেঁচে থাকাটা, বিশেষ করে কারণ এই মুহূর্তে যদি বাংলাদেশের বাজার দর দেখা যায় একেবারে অগ্নিমূল্য, যে কোনো সাধারণ জিনিসের দামই অনেকটা বেড়ে গেছে। ভারতের যে পণ্য বাংলাদেশে আমদানি করি আমরা, সেই পণ্যগুলোর দিকে তাকালে, এবং যে পণ্যগুলো আমরা ভারত থেকে আমদানি করতে পারি না, যেগুলো আমাদের এখানে উৎপাদন হয় বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনতে হয়, তার বাজার মূল্য দেখলেই আমরা বুঝতে পারি, বোঝা সম্ভব, মানে এর জন্য রকেট সায়েন্স পড়তে হয় না মানুষের, যে এই ভারত থেকে যে পণ্যগুলো আসে তার বাজারে যে দাম, আর কথার কথা চীন থেকে যে পণ্যটা আসে তার যে দাম, কতটা ডিফারেন্স। সুতরাং ভারতকে আমরা নানা কারণে অসম্মানিত করতে পারি, গালিগালাজ করতে পারি, তাদের প্রতি শত্রুতা মনোভাব পোষণ করতে পারি, কিন্তু ভারতের এই অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। এখন যারা রাজনৈতিক কারণে, যারা এই জঙ্গিপনার কারণে, যারা আজকে ক্ষমতায় আরোহণ করে থাকার কারণে আজকে এই ধরনের ভারত বিদ্বেষিতা ছড়াচ্ছে, তারা দেশের জনগণের কথা ভাবছে না, তারা দেশের কথা ভাবছে না, তারা ভাবছে জঙ্গিদের কথা, তারা ভাবছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার কথা। এর বাইরে তো আর কিছু আমরা দেখছি না। কিন্তু ভারত যদি সত্যিকার অর্থে কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানে যেভাবে করা হয়েছে, তাহলে বাংলাদেশের জন্য সেটা খুব খারাপ হয়ে যাবে, আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা সাধারণ মানুষ। একটা সরকার মানে তারা তো দেশের সাধারণ মানুষের কথা ভাববে, সেখানে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার যদি একেবারে হাত গুটিয়ে বসে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? দেখো, অন্তর্বর্তীকালীন সরকারের দুটো মিশন। একটা হচ্ছে যে তারা, যারা এই সরকারে আছে, তারা ব্যাপক লুটতরাজ করছে, সেটা প্রমাণিত সত্য। তাদের একজন উপদেষ্টা, একজন ছোট উপদেষ্টা, স্টুডেন্ট উপদেষ্টা, তার একজন পিএস প্রায় 300 কোটি টাকা লোপাটের সঙ্গে জড়িত হওয়ার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এরপরে একজন, এই নতুন যে রাজনৈতিক দল, ইউনূসের তত্ত্বাবধানে যে রাজনৈতিক দল, এনসিপি নামে একটা রাজনৈতিক দল, নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি হয়েছে, তার একজন নেতা, সে একজন স্টুডেন্ট লিডার, সে 400 কোটি টাকার দুর্নীতি করেছে। তাহলে এই সরকারের বিভিন্ন স্তরে যারা বসে আছে, তারা দুর্নীতি লুটপাট করে দেশ থেকে ভেঙে যাবে, আলটিমেটলি তারা তো এই দেশটাতে থাকবে না। আর দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে তারা ভারত বিদ্বেষী। এই যে সরকারটি আছে, তারা চাইছে যে ভারতের যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভাবনা, বা বাংলাদেশের মানুষের যে অংশটি ভারতকে ভালোবাসে,
প্রো ইন্ডিয়ান, এই অংশটাকে তারা বাংলাদেশ থেকে ধূলিসাৎ করে দিতে চায় এবং তারা ভারতের বিরুদ্ধে একটি ৭১-এর প্রতিশোধ নিতে চায়। যে কারণ হচ্ছে ৭১ সালে যে পরাজয় এই গোষ্ঠীটির হয়েছিল, তারাই কিন্তু এই ডক্টর ইউনূসের সরকারের স্টক হোল্ডার, সুবিধাভোগী। তো সেই জামাতি ইসলাম সহ সেই রাজনৈতিক দলগুলোই মূলত চাইছে যে বাংলাদেশে যারা প্রো ইন্ডিয়ান লোক তাদেরকে ধূলিসাৎ করতে এবং ভারতকে অশান্ত করে ৭১-এর প্রতিশোধ নিতে। ভারত কেন ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এবং বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করলে। পরিস্থিতিতে ভারত তো হাত গুটিয়ে বসে থাকবে না, ভারতও কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবে এবং তার ফল খুব একটা ভালো হবে না। কিন্তু এই পরিস্থিতি যখন তৈরি হবে, ভারত একেবারেই যদি বন্ধু দেশ বাংলাদেশের কথা ভুলে যায়, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে কে থাকবে? পাকিস্তান। পাকিস্তানের যদি আমরা অর্থনৈতিক পরিস্থিতি দেখি, সেখানে যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি। দেখো, এই কথাটাই তো আমি বারবার তোমাদের সাথে বলি যে পাকিস্তান একমাত্র জঙ্গি রপ্তানি ছাড়া বাংলাদেশকে দেবার মতো পাকিস্তানের কিছু নেই। এমন না যে পাকিস্তানের ইকোনমি বাংলাদেশের চেয়ে অনেক ভালো। মানে বাংলাদেশের ১ টাকায় পাকিস্তানের ২.৫ টাকা, মানে ২ টাকা ৫০ পয়সা। তো সুতরাং পাকিস্তান বাংলাদেশকে কি দেবে? পাকিস্তান বাংলাদেশের পরিস্থিতি কোথায় যাবে? যেভাবে বাংলাদেশ একেবারে চোখ বন্ধ করে পাকিস্তানের উপর নির্ভর করছে বা পাকিস্তানকে সাপোর্ট করছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? বাংলাদেশের পরিস্থিতি তো আসলে এটি আমাদের যিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে যদি এইভাবে জঙ্গিদের হাতে থাকে, এইভাবে যদি মব সন্ত্রাসীদের হাতে থাকে, যদি এই অর্বাচীনদের হাতে থাকে এবং তারা যদি যে কর্মকাণ্ডগুলো করছে, উনি ওভাবে ইঙ্গিত করেই বলেছেন কিন্তু প্রকাশ করেননি, যদি ধারাবাহিকভাবে এই সরকার এই কর্মকাণ্ডগুলো বা তার স্টক হোল্ডার সমর্থকরা যদি এই কর্মকাণ্ডগুলি ধারাবাহিকভাবে করতে থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এবং উনি এও স্পষ্ট করেছেন যে তার দায় আমি নিব না। সুতরাং বাংলাদেশের ডেস্টিনেশন তো আমরা বুঝতে পারছি। যদি এই জঙ্গি সরকারকে আমরা উৎখাত না করতে পারি, যদি এদের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াতে পারি, যদি বাংলার জনগণ সাকসেস না হয়, তাহলে ডেস্টিনেশন একটাই, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে আছে, সেটি বিলীন হয়ে যাবে। আজকে ওদিকে আরাকান আর্মি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ওই সীমান্তটা দখল করে রেখেছে। তারা বাংলাদেশের ভিতরে ঢুকে জল কেলি উৎসব করছে, একটা ডিস্ট্রিক্টে ঢুকে। আরাকান আর্মি তো মায়ানমারের কোন স্বীকৃত সংগঠন না, সেখানে মায়ানমারের তারা একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা একটি বিদ্রোহী সংগঠন। তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। ইভেন আমেরিকার একটি চাপ আছে এই মুহূর্তে, এবং সেটি নিয়েই মূলত বাংলাদেশে একটি প্ল্যান হচ্ছে যে আরাকান স্টেটটা স্বাধীন করে দেওয়ার জন্য। সেই স্টেটটা স্বাধীনতার সঙ্গে কিন্তু বাংলাদেশের একটি পার্টের নামও আছে। ইভেন তারা এখানে ভারতকেও টার্গেট করেছে, ভারতের মিজোরাম, বাংলাদেশের বান্দরবন, কক্সবাজার, এবং যে রাষ্ট্রটি কি বলে আরাকান স্টেট, রাখাইন স্টেট যেটি, এটি নিয়ে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এটি আমেরিকার দীর্ঘদিনের ষড়যন্ত্র, যেটি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই বলেছিলেন।